রহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো তোমরা কিউআর কোড স্ক্যান করে যে ভিডিওটি পেয়েছো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা একদম সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করে দেবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিষয়টা হচ্ছে আমি দেখাই এখানে যে সকল অর্থাৎ যে কাজটা বর্তমানে সংগঠিত হচ্ছে সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স বলি। এখন যে কাজটা বর্তমানে পুরোপুরিভাবে সংগঠিত হচ্ছে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন এখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো চিনবা কীভাবে? চেনাটা খুবই সিম্পল জিনিস, যে বাংলা ক্রিয়া শেষে রুস্বই অ অথবা এ এই তিনটি যদি ধ্বনি থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলবো। যেমন আমি একটা এক্সাম্পল এখানে লিখে ফেলি যে আমি ভাত খাই। দেখো, আমি ভাত খাই। তারপরে আরেকটা এক্সাম্পল লিখবো আমি এখানে, যে সে ফুটবল খেলে। এই যে লে এ শেষে এখানে এ আসছে কিনা, তারপরে এখানে খাই ই শেষে ই আসছে কিনা, এবং আমি কিন্তু এখানে তোমাদের স্পষ্ট করে দেখাইলাম যে বাংলা ক্রিয়া শেষে রুস্বই অ অথবা কি এ আসবে। তো আমাদের কিন্তু এই জায়গায় এগুলো এসেছে, যে রুস্বই এসেছে, তারপরে এখানে কি এ এ এ কথাটা এসেছে কিনা, তাহলে আমরা বলতে পারি এই দুটো সেন্টেন্সই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে এগুলো যে ক্রিয়া বুঝতে তো তোমাদের অসুবিধা নেই, যা দ্বারা কাজ বোঝায় তাই কিন্তু ক্রিয়া, তাই না? এবার দেখো তো ভাই, এর মিনিংগুলো কীভাবে করবো? তাহলে আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটা জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, এবং শেষে বাকি অংশ, এবং পরিশেষে একটা ফুল স্টপ দিয়ে দেবো। এবং কথা হচ্ছে সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখি তো আমি ভাত খাই, তো এখানে কার সম্পর্কে কথা বলতেছো তুমি? এই যে আমিকে নিয়ে কথা বলতেছো না? তাহলে এটাই সাবজেক্ট হবে। তো এখন আমি যদি স্ট্রাকচারটিকে ফলো করি, আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, এবার বাকি অংশ বসবে। তো আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে প্রথমে ইংরেজি যদি ট্রান্সলেট করতে যাই তাহলে প্রথমে বসবে আই। তারপর কী খাই? ভাত খাই। এবার বাকি অংশ, তার সাবজেক্টের পরে কিন্তু ছিল ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে খাই ইংরেজি কি? ইট, ইএটি ইট। এবার বাকি অংশ হচ্ছে ভাতটাই পড়ে আছে, তাহলে ভাতের ইংরেজি রাইস। এই যে কত সিম্পলভাবে সমাধানটা হয়ে গেল। এবার যদি উপরেরটার দিকে তাকাই, উপরেরটা একটু ব্যতিক্রম। এটা যদি আমি লিখতে যাই, যে তাহলে ওইটা হবে হি প্লে, PLAY প্লে ফুটবল। এইখানে একটা আমাদের মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্লের সাথে অ্যাস যুক্ত হবে। এমন কথা হচ্ছে যে এই অ্যাসটা যুক্ত হচ্ছে কেন? যদি কোনো একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে না? এখন কথা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো কি বলছেন? এগুলো কিন্তু আমরা ওই যে গত ক্লাসেই আমি পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের যে একদম প্রথম চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার শুরুর দিকেই, ওখানে আমরা কিন্তু পার্সন, তারপরে নাম্বার, এরপরে টেন্স কত প্রকার, কী এটা সেটা, এগুলো সব কিছুই পড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিবে, হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই যে বলা হয়েছে কখন, এখন কথা হচ্ছে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা এস বা ইএস নিব। হ্যাঁ, পার্সন কী জিনিস সেটা পূর্বে ভিডিওটাতে তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভাইয়া। আর যারা জেনে গেছো তারা তো খুব ভালো। তাহলে এখানে দেখো তো সাবজেক্ট সে ইংরেজি কি? হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি দ্বারা একজন বোঝাচ্ছে, হি তো থার্ড পারসন, এটা সবাই জানি, কিন্তু এটা কি? তার পাশাপাশি সিঙ্গুলার নাম্বার, কারণ এটা দ্বারা কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে ফেলবো। কিন্তু কথা হচ্ছে কখন এস নিব, কখন ইএস নিব, সেটাতে আসি। দেখো, কখন এস নিবা, কখন ইএস নিবা। শব্দের শেষে যদি কনসোনান্ট ডাবল এস বা এস এইচ অথবা সিএইচ অথবা এক্স থাকে তাহলে ইএস নিতে হবে। ইএস হচ্ছে দুটো ক্ষেত্রে নিতে হয়। একটা হচ্ছে ডাবল কনসোনান্ট যদি থাকে, হ্যাঁ, যেমন এস, তারপরে SH, তারপরে CH অথবা এক্স, এই যে এই চারটা জিনিস যদি থাকে কোনো একটা ভার্বের শেষে, সেক্ষেত্রে আমরা কী যুক্ত করব? ইএস। আর যদি ভাওয়েল থাকে তাহলে অবশ্যই ইএস যুক্ত করতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত করব। তো দেখো তো আমাদের এইখানে প্লে ওয়াই ছিল শেষে, তো এই কোনো সূত্রের মধ্যে তুমি এখানে ওয়াই দেখতে পাচ্ছ 1 আর 2 নম্বর রুলসে? পাচ্ছ না। তো আমরা স্বভাবতই এখানে কখনো ইএস যুক্ত হবে না, ইএস শুধুমাত্র এই কয়েকটা বিষয়ের ক্ষেত্রে হয়। তাহলে এখানে আমরা এস বসিয়ে দেবো, ঠিক আছে না? এবার আমি ভাত খাই, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্ব যা আছে তাই থাকবে। ফাইন। এবার আমরা একটু নিচের দিকে আসি। এখন কথা হচ্ছে ইন্টারোগেটিভ কীভাবে করবা, অর্থাৎ ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক কীভাবে করবা এই সেন্টেন্সটাকে? প্রশ্নবোধক করার নিয়মটা খুবই ইজি। প্রথমে ডু অথবা ডাজ নিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং অবশ্যই খেয়াল রাখবা ভার্ব থেকে এস বা ইএস যদি যুক্ত করে থাকো সেটা তুলে ফেলতে হবে। এরপরে অবজেক্ট, এরপরে বাকি অংশ। তার মানে শুধুমাত্র সাবজেক্টের সামনে ডু অথবা ডাজ নিলেই কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আর প্রশ্নবোধক যদি করে ফেলো সেন্টেন্সটাকে, তাহলে শেষে কিন্তু একটা হোয়াট চিহ্ন নিতে হবে। হ্যাঁ, এমন কথা হচ্ছে কখন ডু নিব, কখন ডাজ নিব। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সামনে ডাজ নিতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু নিবা। যেমন সে ভাত খায়, এটা ইংরেজি তাহলে কী হবে? যে সে ওটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা কিন্তু ডাজ নিয়েছি। হি, তাহলে হবে ডাজ হি ইট রাইস। এখন এখানে এস উঠে গেছে, ওই যে আমরা সূত্রে পড়ছিলাম ভার্ব থেকে এস বা ইএস কিন্তু উঠে যাবে। কোন ক্ষেত্রে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে।
তারপর আমি ভাত খাই, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই এখানে আমরা ডু নিয়েছি, ডু আই ইট রাইস। তো খুব সিম্পল জিনিস ছিল। এবার নেগেটিভ পড়ার নিয়মগুলোও খুব ইজি। নেগেটিভ পড়ার জন্য শুধুমাত্র ভার্বের সামনে ডু নট অথবা ডাজ নট নিবা। তো বুঝতেই পারতেছো কখন ডু নট নিবা আর কখন ডাজ নট নিবা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, এবং অবশ্যই ভাগ থেকে এস বাই ইয়েস তুলে ফেলতে হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু নট। তো আশা করি এগুলো নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকার কথা না। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।